সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। কংগ্রেস বাম একজোট হয়ে লড়াই করবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। আর সেক্ষেত্রে শ্রমিকবাবু এখন বুঝতে পারছেন যে সংখ্যালঘু বলুন সংখ্যাগুরু বলুন, যারা যথার্থ ধর্মপ্রাণ মানুষ, তারা বিরক্ত হয়ে গেছেন যে তাদের ধর্মীয় অনুভূতিকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। এটা উনি বুঝতে পারেই আজকে এই কথাগুলো বলছেন, আর কিছু না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজন্না হালদার 21শে জুলাই সভা থেকে তার বক্তৃতার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত নজর কেড়েছিলেন। সেই রাজন্না হালদার, যিনি তৃণমূলের ছাত্র নেত্রী ছিলেন, তার ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। যদি একজন তৃণমূল নেত্রীর এই ধরনের অবস্থা হয়, তাহলে সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছেন, কলেজে পড়েন, তারা কিভাবে সুরক্ষিত থাকবে? তৃণমূল রাজত্বে কেউ সুরক্ষিত নয়, শুধু একটি পরিবার ছাড়া। সেই জন্যই তৃণমূল রাজত্বে কে কীভাবে সুরক্ষিত থাকবে আলোচনা না করে আমাদের আলোচনা করা উচিত কত তাড়াতাড়ি আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এবং তৃণমূলের গুরু বিজেপি এদের তাড়াতে পারি। যেদিন এদের তাড়াতে পারবেন সেদিনই পশ্চিমবঙ্গ একমাত্র সুরক্ষিত এবং শান্ত থাকবে। আপনি তৃণমূলকে তাড়াতে বলছেন, নতুন রাজ্য সভাপতি এলেন বিজেপিতে, তিনিও বলছেন তৃণমূলকে তাড়াতে হবে। তার জন্য কংগ্রেস বামকে একজোট হয়ে লড়াই করে আহ্বান দিয়েছেন, কি বলবেন? কংগ্রেস বাম একজোট হয়ে লড়াই করবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। এই রাজ্যে তৃণমূলটা প্রকৃতপক্ষে বিজেপির একটা প্রতিকল্প। তৃণমূলের কোনো আদর্শগত কোনো ভিন্ন চরিত্র বা মৌলিক অবস্থান নেই। বিজেপি যা করায়, যা শেখায়, তৃণমূল সেটাই করে। আসলে শ্রমিকবাবু বুঝতে পেরেছেন, বুদ্ধিমান মানুষ, যে মাটির তলায় যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেই গুঞ্জনটা হচ্ছে যে বামপন্থীদের উত্থান। বামপন্থীদের সম্পর্কে এতদিন ওরা যে মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিলেন, ধর্মের মোহে মানুষকে মোহগ্রস্ত করে রেখেছিলেন, সেই মানুষ ধীরে ধীরে বুঝতে পারছেন যে মানুষের একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হচ্ছে শিক্ষা, জীবন জীবিকা, সুস্থ সংস্কৃতি। সেই ধর্মের উপর দাঁড়িয়ে বামপন্থীরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে নতুন দিশা দেখাতে পারেন, সেটা উনি বুঝতে পেরেছেন। সেটা বুঝতে পেরেই ওদের এখন একমাত্র দায়িত্ব হচ্ছে যে বিজেপি তৃণমূল জাতীয় সরকারকে টিকে রাখা, যারা দক্ষিণপন্থী আদর্শে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করবেন, যারা ধান্দার পুঁজিতন্ত্রকে লালন পালন করবেন, সেরকম সরকার টিকিয়ে রাখা। সেটা উনি বুঝতে পেরে মানুষকে বিভ্রান্ত করছেন। কেন তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভটা খুব প্রবল হয়েছে, এবং সেই ক্ষোভটা বিজেপির বিরুদ্ধেও ধীরে ধীরে ধাবিত হবে। এটা আন্দাজ করি বুদ্ধিমান লোক তিনি এখন সাধারণ মানুষকে খানিকটা বিভ্রান্ত করার জন্য বলছেন জ্যোতিবাবুর নাম করে, যে তোমরা আমাদের সঙ্গে থাকো। আমি বলি, বিজেপির দিকে যারা গিয়েছিলেন ভুল বুঝে, তারা বুঝুন যে আপনাদের নেতা এখন জ্যোতিবাবুর বামপন্থা ছাড়া অন্য কোনো অবলম্বন পাচ্ছেন না। সুতরাং আপনারা যত দ্রুত পারেন নিজেদের ভুল ভেঙে, মোহভঙ্গ হয়েছে, আবার বামপন্থীদের সঙ্গে যুক্ত হন নিজেদের মঙ্গলের জন্য। আজকে যে আমরা আলোচনা করছি, আজ জ্যোতিবাবুর জন্মদিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রমিকবাবু জ্যোতিবাবু স্বর্ণাপন্ন হচ্ছেন। তাহলে কি তৃণমূলকে হটাতে গেলে যে শুধুমাত্র বিজেপির শক্তি দিয়ে হবে না, এটা কি উনি বুঝেছেন? না না না, উনি বুঝতে পেরেছেন যে আজকে বামপন্থীদের উত্থান মানে বিজেপি তৃণমূলের বিসর্জন। আপনার যে দেখে থাকবেন আরএসএস পত্রিকায়, আরএসএসের যে মুখপাত্র, সেখানে তার বারবার এটা বলার চেষ্টা করছেন যে এমন একটা পরিস্থিতি যেন না হয় যাতে তৃণমূল গিয়ে বামপন্থীরা চলে আসেন। এবং এটা শ্রমিকবাবুও বুঝতে পেরেছেন, কারণ তিনি তো মাটির কাছাকাছি থেকে বহুদিন কাজ করেছেন, যে বামপন্থী ছাড়া এখন ভারতবর্ষে বাঁচার কোনো উপায় নেই, তাহলে তো ওদের রাজত্ব চলে যাবে। সেই জন্য সেটার জন্য একটা মোহ তৈরি করবার জন্য, আরেকটা মোহজাল তৈরি করবার জন্য তিনি বলছেন যে বামপন্থীরা জোটবদ্ধ হন। আমরা জোটবদ্ধ আছি, কিন্তু আমাদের জোটের তীব্রতা এবং সূচিমুখটা হচ্ছে ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। যারা ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলেন তাদের বিরুদ্ধে। আমরা জয় জগন্নাথ জয় শ্রীরাম এই স্লোগান রাজনৈতিক অঙ্গনে ব্যবহারের বিরুদ্ধে। এটা বুঝে গেছেন শ্রমিকবাবু, তাই তিনি তার নিচের তলায় যে শক্তি সঞ্চয় হয়েছিল বলে ভাবছেন, সেই শক্তিকে ধরে রাখার জন্য এই চেষ্টা।
তিনি বলছেন যে সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই, হঠাৎ এই ধরনের ওই তো বললাম, তিনি আবার চেষ্টা করছেন একটা মোহজাল তৈরি করার। গোটা দেশের বিজেপির কী অবস্থান, তারা প্রত্যেকটা রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছেন তারা একদম ঠিক ঠিক নির্বাচন করে করে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে সংখ্যালঘুদের আক্রমণ করছেন। এটা হচ্ছে তাদের রাজনীতি। তাদের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি সংখ্যালঘুদের আক্রমণ করেন। আর সেক্ষেত্রে শ্রমিকবাবু এখন বুঝতে পারছেন যে সংখ্যালঘু বলুন, সংখ্যাগুরু বলুন, যারা যথার্থ ধর্মপ্রাণ মানুষ, তারা বিরক্ত হয়ে গেছেন যে তাদের ধর্মীয় অনুভূতিকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। এটা উনি বুঝতে পারেই আজকে এই কথাগুলো বলছেন, আর কিছু না। আপনারা বলছেন আপনাদের শত্রু তৃণমূল কংগ্রেস, বিজেপি বলছে তাদের শত্রু তৃণমূল কংগ্রেস, তা আপনার শত্রু মিত্র হবে তো স্বাভাবিক। আমরা কখনোই বলি না আমাদের শত্রু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। আমরা বলি তৃণমূল, বিজেপি, আরএসএসের দুই সন্তান, বিজেপি এবং তৃণমূল উভয়ই আমাদের শত্রু। বিজেপি তৃণমূলের মধ্যে মৌলিক পার্থক্য নেই বললাম না। যদি মোদি এবং অমিত শাহ রাম মন্দির তৈরি করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে পারেন, এমনকি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারেন, এ রাজ্যে মমতা সরাসরিভাবে সরকারি খরচে দুর্গাপূজা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা এবং শেষ পর্যন্ত মন্দির তৈরি করেছেন। দুজনের আদর্শটা তো এক জায়গায়। সুতরাং আমরা যখন বলি যে তৃণমূলকে তাড়াও, তার মানে আমাদের বক্তব্য বিজেপিকেও তাড়াও। বিজেপি আর তৃণমূল তারা একই বৃন্তের দুটি ফুল, এ দুটিকে তাড়াও। রাজন্যা বলছেন যে তার এআই ছবি, নগ্ন ছবি চারদিকে ছড়িয়ে পড়ছে। দেখুন, কিছু মনে করবেন না, রাজন্য কি বলছেন না বলছে তা আমি খুব গুরুত্ব দিই না, কিন্তু আমার খুব বিস্ময়কর লাগে যে শিক্ষিত ছেলেমেয়েরা কী করে তৃণমূল যায়। যাদের মধ্যে প্রকৃত শিক্ষা আছে তারা তৃণমূল বিজেপির অংশীদার হতে পারেন কি? আমার তো মনে হয় না। সুতরাং তিনি যখন তৃণমূলের অংশীদার হয়েছেন তখন তিনি তার নীতিবোধ, মূল্যবোধ, সৌজন্যবোধ, স্বাধীনতা সব বিসর্জন দিয়েই যুক্ত হয়েছেন। আজকে তিনি দুঃখিত, অনুতপ্ত যদি যথার্থই হয়ে থাকেন, তাহলে আদর্শগত দিক থেকে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যদি তার সেই চেতনা থেকে থাকে। আজকে একটা ঘটনা সামনে আসছে, সোনারপুরের একজন 44 বছরের ছাত্রনেতা একজন প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে। তৃণমূল হবে, বিজেপিদের বাবারা তৃণমূলেরা এইসব করবে তো স্বাভাবিক। এরা সবসময়ই নিজেরা নারীদের শুধুমাত্র ভোগ্য পণ্য ছাড়া কিচ্ছু ভাবেন না। নারীদের জীবনযাত্রা সহযোগী ছাড়া ভাবনা চিন্তা ওদের নেই। ওদের একমাত্রই ভাবনা চিন্তা হচ্ছে নারীরা বিনোদন এবং সন্তান উৎপাদনের যন্ত্র। সেটা তো ওদের নেতা দুদিন আগে ভগবত বলেছেন। অর্থাৎ বিজেপি তৃণমূল থাকবে আর এসব থাকবে না, এটা ভাবাটা ঠিক না। ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের, এতে কি সমস্যার সমাধান হবে? না, সমস্যার সমাধান তো এটা নয়, এটা একটা বার্তা। যে বার্তাটা হচ্ছে যে যদি কোনো নির্বাচিত ছাত্র সংসদ না থাকে, সেই ছাত্র সংসদের যে সমস্ত সুবিধা, সেই সুবিধাটা কাকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হবে? এটা মৌলিক প্রশ্ন। বিচারপতিরা আজকে বলেছে ছাত্র ইউনিয়নগুলো বন্ধ করে, কারণ বিচারপতিদের কাছে এটা মনে হয়েছে যে ছাত্র ইউনিয়নগুলো এখন একটা সমাজ বিরোধীদের আড্ডা হয়ে গিয়েছে, সেই জন্য বন্ধ করতে বলেছে। এটা তো সমাধান না। সমাধান হচ্ছে যে মামলাটা আছে, বিচার্য হয়ে আছে, যে ছাত্র ইউনিয়নের নির্বাচন কেন হবে না এবং কবে হবে, সেই মামলাটা শুনানি যখন হবে তখন আসল কারণটা, রোগটা ধরা পড়ে সেই রোগটা নির্ণয়ের চেষ্টা হবে। ইউনিয়ন বন্ধ একটা প্রতীকী প্রতিবাদ, আর কিছু না। ইউনিয়ন রুম বন্ধ, ইউনিয়ন না, ইউনিয়ন রুম বন্ধ। আজকে আবার দেখলাম নতুন যে বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি, তার উপরে হাইকোর্টে আবার ধাক্কা খেলো রাজ্য। তার নিয়োগ তাহলে কী হবে? আমি তো এর আগেও বলেছি যে এই রাজ্য সরকার স্থায়ী নিয়োগ করার পক্ষপাতী নয়। স্থায়ী নিয়োগ করার মতো কোনো সদিচ্ছাই রাজ্য সরকারের নেই, তাই তারা পরিকল্পিতভাবেই এই সমস্ত গণ্ডগোল পাকিয়ে রেখেছেন যাতে তাদের স্থায়ী নিয়োগ না করতে হয়। শ্রমিক ভট্টাচার্য জ্যোতি বসু স্মরণ করে বললেন, বামেরা সঙ্গে আসলে আমরা জিতব। আপনি শ্রমিকবাবুর উদ্দেশ্যে কী বলতে চান? আমি শ্রমিকবাবুর উদ্দেশ্যে কেন, আমি সকলকেই বলি, যারা একটু সুস্থ চেতনা সম্পন্ন যুক্তিবাদী মানুষ তারা অবিলম্বে বিজেপি তৃণমূলের সংসর্গ ছাড়ুন, ছেড়ে সাধারণ মানুষের জন্যে, সাধারণ মানুষের মুক্তির আন্দোলনে যুক্ত হন। বামপন্থীদের সঙ্গে যুক্ত থেকে ভারতবর্ষের যে অতীত ঐতিহ্য, সর্বকালীন ঐতিহ্য, তা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্নতার মধ্যে গুণবত্তা এবং
ধর্মনিরপেক্ষতা, এই ভিত্তি নিয়ে বাঁচুন। ছাড়ুন বিজেপি বা তৃণমূল করে আপনারা কোনো লক্ষ্যে পৌঁছতে পারবেন না বিভাজন ছাড়া। মনোজিৎ মিশ্র বলুন বা প্রতীক কুমার দে, যে সোনাপুর আজকে ঘটনা, এরা আসলে সাহস পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত আছে বলে অনেকে বলছেন। না না, তৃণমূলের কালচার এটা, কেন একজন দুজনের জন্য হয় নাকি? তৃণমূলের উত্থানের ইতিহাসটা পড়ুন, সেটা ভুলে যাচ্ছেন কেন? তৃণমূলের উত্থান এবং তার জন্মের ইতিহাসটা হচ্ছে চূড়ান্তভাবে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে। 21শে জুলাই কী ছিল? 21শে জুলাইয়ের পরে তো তৃণমূলের জন্ম। 21শে জুলাই তো যুব কংগ্রেস ছিল, তার নেত্রী ছিলেন মমতা। পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করেছেন, দাঙ্গা বাঁধার পরিকল্পনা করেছিলেন আরএসএসের কায়দায়। সুতরাং তার জন্মটা, এবং তাকে তোল্লা দিয়েছেন চিটফান্ডের টাকা। আজকে দেখেন দেয়ালে দেয়ালে সততার প্রতীক, তখন কোথাও পশ্চিমবঙ্গ জুড়ে তাকে সততার প্রতীকের সমস্ত পোস্টারে ছেয়ে গিয়েছিল। চিটফান্ডের টাকা এটা হয়েছে। তিনি কত বড় চিত্রশিল্পী, কোটি কোটি টাকা তার নাকি ছবি বিক্রি হয়, তার লেখা বই নাকি বাজারে কোটি কোটি টাকায় বিক্রি হয়। এইসব কারা প্রচার করেছিলেন? প্রচার মাধ্যমে সুযোগ নিয়ে কিছু কিছু পরিচিত ব্যক্তির সহায়তায় তারা বিভিন্ন সূত্র থেকে প্রভাবিত হয়েছিলেন, তাদের দ্বারা এসব হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বনাশের যাত্রা সেদিন শুরু হয়েছে যেদিন সিঙ্গুর কারখানা তুলে দেওয়া হলো এবং নয়াচরে কেমিক্যাল হাব হলো না। সেদিন থেকে যাত্রা শুরু হয়েছে। একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে দলের উত্থান এবং জন্ম, সেই দলের কাছে আপনি কোনো সুআচার আশা করেন কি করে? এইসব না হলে তৃণমূলে থাকতে পারবে না। তৃণমূলের সম্পদ এরা। সমীর ভট্টাচার্য বলছেন যে বহুত্ববাদ প্রতিষ্ঠা করবে বাংলায়। শুভেন্দু অধিকারী সেই সভা থেকে বলছেন যে হিন্দুগুলো আপনারা এক হও। এটা কি বিজেপির কৌশল নাকি ফাটল? এটা একদম কোনো ফাটল না, এটা কৌশল। বহুত্ববাদের কথা না বললে পরে ওদের টিকে থাকতে পারবে না। বহুত্ববাদের কথা বলবে, মোহজাল তৈরি করবে, আবার আরেকজনকে দিয়ে ধর্মীয় অন্ধত্ব প্রচার করবে। এটা করলাম তো বিজেপির কৌশল, আর কিচ্ছু নয়। সমীর ভট্টাচার্য একজন সুজন মানুষ, তিনি নিচের তলায় বহুদিন কাজ করেছেন। আমরা তো একসঙ্গে বহু সেমিনার করেছি। তিনি জানেন যে বহুত্ববাদের মর্মটা কি। বহুত্ববাদ ছাড়া ভারতবর্ষও টিকতে পারে না। কিন্তু এটা তো ওকে দিয়ে বলানো হচ্ছে। ওর যারা গুরু আরএসএস, তারা তো বহুত্ববাদের বিরুদ্ধে, তারা তো হিন্দুত্ববাদের পক্ষে, মনুবাদের পক্ষে। যত রকম পিছিয়ে পড়া চিন্তাভাবনা, তার পক্ষে হচ্ছে বিজেপি দল। শৈবাব একটা ইন্টারভিউতে বলছেন যে আমি সভাপতি হওয়ার পর আমাকে অনেক বামপন্থীরাও ফোন করেছিলেন ব্যক্তিগত। না, বামপন্থীদের সাথে ব্যক্তিগত পরিচয় থাকে, তাকে ফোন করে শুভেচ্ছা জানাবে না? তিনি একটা পদে পেয়েছেন, এটা তো স্বাভাবিক সৌন্দর্য, এটাই তো সভ্যতা, এটাই তো বহুত্ববাদের একটা চিন্তা, যেটা ওরা করতে পারে না। উনি, ওর সঙ্গে ধরুন আমার পরিচয় আছে, তিনি একটা পদ পেয়েছেন, তাকে শুভেচ্ছা জানাবে না? তা সেই যে শুভেচ্ছা জানানো মানে কি ওর আদর্শের প্রতি বামপন্থীদের কোনো রকম সহমত পোষণ হয়? এগুলো, এইসব কথা বলার মধ্য দিয়ে ওরা এটা বলতে চান যে রাজনীতিতে একটা ব্যক্তিগত স্তরেও একটা বিভাজনের জায়গা আছে, যে কারোর সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না, ব্যক্তিগত সাফল্যকে শুভেচ্ছা জানানো যাবে না। এগুলোই তো হচ্ছে চূড়ান্তভাবে অনৈতিক একটি চিন্তা। আপনার সাথে কথা হয়েছে সভাপতি হওয়ার পর? না, আমার সঙ্গে কথা হয়নি। যদি প্রয়োজন হয় হলে কথা হবে। এমনি আমার সঙ্গে তোর কথাবার্তা হয়, যখন দেখা হয় কেন হবে না? আমি সবার সঙ্গে কথা বলি, কোনো মানুষের সঙ্গে আমার বিরোধ নেই। আমার বিরোধ তাদের আদর্শের সাথে। সুতরাং প্রত্যেকটা মানুষই তাই হওয়া উচিত। আদর্শ নিয়ে দেখুন, আমি একটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, প্রফুল্ল সেন মশাই তিনি শহীদ মিনার মঞ্চে কমরেড প্রমোদ দাশগুপ্ত স্মরণ সভায় যে কথা বলেছিলেন, সেটাই সকলের শেখা উচিত। যে তার সঙ্গে প্রমোদবাবুর কেমন ব্যক্তিগত সৌহার্দ্য ছিল, দুজনের দিনান্তে দুজনের সঙ্গে গল্প করতেন, কথা বলতেন, পারস্পরিক সম্পর্ক। তার সঙ্গে তো রাজনীতির কোনো বিরোধ নেই। আমি আমার জীবনে বহু সংকটের হাত থেকে একদল কংগ্রেসি আরেক দল কংগ্রেসিকে মোকাবিলা করে আমাকে বাঁচিয়েছেন সেই সময়ে। আজকের কংগ্রেস না, বলছি আমি 70, 71, 72 কংগ্রেস, তো স্বাভাবিক। এখনও তাদের সঙ্গে আমার দেখা হলে বন্ধুত্ব হয়, কথা কেন হবে না? বামেদের যে উত্থান নতুন করে ঘটছে, আবার যে জাগরণ ঘটছে বামপন্থা বাম আন্দোলনের, তাতে কিন্তু সমীরবাবু শঙ্কিত। তাই তিনি জ্যোতিবাবু স্মরণ করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।